হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। নতুন একটা গার্ডেনিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক এনজয় করবেন। আজকের ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে আপলোড করেছি যারা প্রবাসে থাকেন, যাদের বাসার সামনে পিছনে খুব বেশি জায়গা নেই, অল্প জায়গা আছে, কিংবা ছোট্ট একটা ব্যালকনি আছে, কিংবা বাসার সামনে পিছনে খুবই অল্প একটা উঠোন আছে। তো সেই অল্প উঠোনগুলোর মধ্যে আপনারা কিভাবে সহজেই বাগান করতে পারেন, ফুল কিংবা ফলের যে কোনো বাগান করতে পারেন, সেগুলো বিষয়ে আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। কারণ আমিও কিন্তু প্রবাসে থাকি, আমার বাসার সামনে পিছনে কিন্তু বেশি মাটিযুক্ত উঠোন বা জায়গা নাই। তো আমি কিভাবে আমার এখানে গার্ডেনিং করার চেষ্টা করছি বা গার্ডেনিং করি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কারণ অনেকে দেখা যায় যে অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগেন যে আমরা প্রবাসে থাকি, সামনে পিছনে বেশি জায়গা নাই, কিভাবে আমরা গার্ডেনিং করব কিংবা শাকসবজি ফলাবো। অনেককেই দেখি যে মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতেই সময় পাস হয়ে যায়। তো দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা আজই আমার এই ভিডিওটা দেখে কোথা থেকে চারা সংগ্রহ করবেন, কিভাবে চারা ফুটাবেন, কিভাবে প্লান্টগুলোকে লাগাবেন, সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর শেয়ার করব আমার বাসার পিছনে যে উঠোনটা আছে, সেখানে বেশি জায়গা নেই, অল্প আছে, সেখানেই আমরা একটা মাচা তৈরি করব। কারণ বরফের দেশে থাকার পর এখানে কিন্তু অনেক তুষারঝড় হয়েছিল, বৃষ্টি সব কিছুর পরে আমার ব্যাকইয়ার্ডের যে মাচা ছিল সেই মাচাটা ভেঙে গিয়েছিল। আর সেই ভাঙা মাচাকে আবার পুনরায় আমরা নতুন করে মাচা বানিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে পুরনো মাচা ভেঙে নতুন মাচাটা বানানোর পর কেমন দেখা গেল আমার পিছনের উঠোনের বাগানটা। এই তো আপনাদের সাথে অনেক কথা বললাম। কথা বলতে বলতে ভিডিওতে অনেক কিছু আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং বুঝে ফেলেছেন যে কোথা কোথা থেকে আপনারা চারা কিনবেন বা গাছের বীজ কিনে নিয়ে আসবেন। আপনারা যারা প্রবাসে থাকেন, আমরা তো যে যেখানে থাকেন না কেন সেখানে কিন্তু কিছু কিছু গ্রোসারি স্টোর কিংবা এই ধরনের যে হোম ডিপো, রেনো ডিপো, কানাডিয়ান টায়ার, সব জায়গাতে কিন্তু বিভিন্ন ফল ফুলের বীজ কিনতে পাওয়া যায়। আমি ভিডিওতে আপনারা অবশ্যই প্রথমে দেখেছেন। তো সেখান থেকে কিছু বীজ নিয়ে এসে আপনারা আমার ঘরে এই মাটিটা বারান্দায় ছিল, আমার ঘরে আরও অন্যান্য মাটিও আছে, সেগুলো হচ্ছে গ্যারেজে। তো ওই বড় বড় বস্তা তো আমার বারান্দায় ক্যারি করে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না, সেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার ব্যালকনিতে যেই মাটির বস্তাটা আছে সেটা দিয়েই আমি কিভাবে বীজগুলো বপন করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এই পটে মানে বীজ বপনের যে ছোট ছোট পটগুলো, এগুলো কিনে নিয়ে এসেছিলাম ডলার স্টোর থেকে। তো আমাদের এখানে ডলার স্টোরে বিভিন্ন পট পাওয়া যায়, আপনারা যে কোনো ডলার ট্রি কিংবা ডলার স্টোর টাইপের দোকানে ওইগুলো কিনতে পাবেন, কিংবা ওয়ালমার্ট, হোম ডিপো, রেনো ডিপো সবগুলো জায়গাতে যে গার্ডেনিংয়ের সেকশন আছে সেখানে ঘোরাফেরা করলে আপনারা এই ধরনের পটগুলো দেখতে পারবেন। তো এখানে আপনারা প্রোটিনযুক্ত মাটি কিংবা বাগান করার উপযুক্ত যে মাটিগুলো থাকে সেগুলো এখানে দিয়ে তারপর আপনারা যে বীজ বপন করবেন সেগুলো সম্পর্কে আমি একটু বলবো। যে কোনো ফলমূল বা সবজির বীজ বপন কিন্তু অনেকভাবে করা যায়, তবে আমি আজকে আপনাদেরকে ডিরেক্ট কিভাবে বীজ বপন করতে হয় সেগুলাই দেখাচ্ছি ভিডিওতে। আর আমি আরেক প্রসেসে করেছিলাম, সেই ভিডিওগুলো আসলে করা হয় নাই, আমি অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলা। তো যাই হোক, আজকে আমি যেহেতু ডাইরেক্ট কিভাবে বীজগুলোকে বপন করতে হয় সেগুলা দেখাচ্ছি। এটা হচ্ছে আমি বীজগুলোকে আগে 2-1 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আমি এখানে প্ল্যান্ট করব হচ্ছে লাউ গাছের চারা আর হচ্ছে পুঁই শাকের চারা। লাউ গাছ আর পুঁই শাকের বীজগুলোকে আমি 2-3 দিন আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর পানিতে ভিজানোর আগে লাউ গাছের যে বীজগুলো আছে সেটা যে দুই কোণার যে মাঝখানে যে কোনাকুনি অংশটা, সেটা একটু নেল কাটার দিয়ে কেটে তারপর পানিতে ভিজিয়েছিলাম। পানিতে ভিজানোর ফলে ভিতরের শ্বাসগুলো একটু সতেজ হয়, কারণ দেখা যায় যে বীজগুলো কতদিন আগে থাকে। ওই যে দেখতে পাচ্ছেন আমি আগাটা একটুখানি নেল কাটার দিয়ে কেটে দিয়েছিলাম। তো আমি এখানে অল্প কয়েকটা লাউ গাছের বীজ আপনাদের সাথে বপন করে দেখাচ্ছি। আর এই পুঁই শাকের বীজগুলোকে আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি, কারণ এগুলোকে আর কোনো কিছু করতে হয় না। আর এগুলো আরও একভাবে করা যায়, আপনারা 2-3 দিন পানিতে ভিজিয়ে রেখে তারপর একটা ভিজা যে কোনো একটা টাওয়াল পেপার কিংবা যে কোনো একটা ন্যাকড়ার মধ্যে ঢেকে তারপর একটা বক্সে ভরে রেখে দিলে 3-4 দিন পর দেখা যাবে যে এগুলো থেকে মানে বের হয়েছে, গেরা বের হয়েছে। তো ওই গেরা বের হলে মানে চারাগুলো ফুটে উঠেছে অল্প অল্প করে। তখন
যখন শেকড় বের হবে, শেকড় বের হওয়ার পর অনেকে দেখা যায় যে পটের মধ্যে লাগিয়ে দেয়, অনেকে দেখা যায় যে পটের মধ্যে লাগায় না, আরেকটু বড় করে তারপর পটে লাগায়। যখন একটু একটু করে শেকড় ছেড়ে দিবে তখন আপনারা পটের মধ্যে লাগিয়ে দিতে পারেন। আমি ওই ভিডিওগুলো আসলে করি নাই, আমি অনেকগুলো চারা আপনাদের সাথে শেয়ার করবো। ওই ভিডিওতে আছে আমার কয়েকটা চারা আমি ওইভাবে লাগিয়েছিলাম, কারণ সবগুলো আসলে ভিডিও করার মতো মুড থাকে না, আর মনেও ছিল না ওই ভিডিওগুলো করার জন্য যে আমি ব্লগিং করব। আর এটা আমি ইচ্ছে করে আপনাদের সাথে শেয়ার করার জন্য করেছিলাম যে একটা একটা করে করব, কিন্তু ওইগুলো আমার আসলে মনে ছিল না ভিডিও করার, এই জন্য আর কি শেয়ার করতে পারছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিরেক্ট বীজগুলোকে ভিজানোর পরে আমি মানে দু একদিন ভিজিয়ে রেখে তারপর আমি এই যে ডিরেক্ট মাটির মধ্যে এইভাবে লাগিয়ে দিয়েছি। তারপর এইভাবে এই চারাগুলো ফুটে উঠেছে। তো লাউ গাছের চারাগুলোকে আমি অলরেডি বাইরে লাগিয়ে দিয়েছি, আর কয়েকটা ফুটেছে, কয়েকটা ফুটে নাই, হয়তো চারাগুলো ভালো পড়ে নাই। আর পুঁই শাকের কিছু হয়েছে, আর এখনও সময় নিয়ে হচ্ছে, কারণ ঠান্ডার মধ্যে আমি লাগিয়েছিলাম, এগুলো আসলে বাইরে ছিল, এজন্য তেমন মানে তাড়াতাড়ি ফুটে নাই। তো যাই হোক, এইভাবে আপনারা লাগাবেন। আমার বীজগুলো হয়তো ভালো ছিল না বলে ভালো মতো ফুটে নাই। তো এই তো এখানে পুঁই শাকের বীজগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুটেছে। আর এই পাশে যেই চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি যে অন্য প্রসেসে করেছিলাম, সেটা হচ্ছে 2-3 দিন পানিতে ভিজিয়ে রেখে তারপর পেপার টাওয়ালের মধ্যে আবার পেঁচিয়ে তারপর আমি একটা বক্সে ঢুকিয়ে রেখেছিলাম। তারপর ওই যে চারাগুলো ফুটেছে, চারাগুলো যখন একটা একটা করে শিকড় দিয়েছে তখন আমি এই যে বাইরে পটের মধ্যে এইভাবে লাগিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে আবার রিপ্লান্ট করব, বাইরে মানে বাগানে রিপ্লান্ট করব। আর এখানে হচ্ছে মরিচের বীজগুলো আমি ডিরেক্টলি মরিচে ভেঙে ছিটিয়ে দিয়েছিলাম, আর এই মরিচের বীজগুলো এরকম হয়েছে। আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাগানে মানে ব্যালকনিতে আমি বড় বড় মরিচের চারা এগুলো সব মার্কেট থেকে কিনে এনেছিলাম। সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় কোথায় থেকে আমি চারাগুলো কিনে নিয়ে এসেছি। আর এই যে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার বাসার সামনে পেছনের উঠোনটা খুবই ছোট, আর এখানে বেশি রোদ পায় না। তার মধ্যে আমাদের একটা ওই যে ছোট দোলনা আছে বাচ্চাদের জন্য ওইখানে। এখন এই মাচাটা আসলে ঝড় হয়েছিল, আর মাচাটার বয়সও 2-3 বছর হয়ে গিয়েছে। তো ওই মাচাটাকে এখন আমরা ফিক্স করব। তো মাচাটাকে পুনরায় স্থাপন করতে হলে আগে তো জায়গাগুলো সব পরিষ্কার করতে হবে, কারণ উইন্টারের পরবর্তীতে পিছনের উঠোনের বরফ সরতে অনেকটা সময় লেগে যায়, কারণ পিছনে তেমন একটা রোদ পায় না বলে। তো এই তো আস্তে আস্তে করে ক্লিন করা হচ্ছে, মানে পরিষ্কার করছে সমস্ত ময়লা পরিষ্কার করে তারপর এটাকে নতুন কাঠ কিনে এনে তারপর এটাকে আবার নতুন করে একটা বড় মাচা তৈরি করেছে, যেন 2-1 বছর এভাবে যায়। কারণ একটা মাচা তৈরি করলে যে শীতের দেশে ঝড় তুফানে কাঠগুলো পুরনো হয়ে যায়, তারপর অনেক দিন পানিতে থাকে, পানিতে মানে ভেজা অবস্থায় বরফের মধ্যে থাকে, তো এইভাবে কাঠগুলো নষ্ট হয়ে যায়। তো পুরনো কাঠগুলো আর কাজে লাগানো যায় না। তো এই 2-1 বছর, মিনিমাম 2 বছর গেলে মোটামুটি কাঠগুলো পুরনো হয়ে যায়। তো এইবার আবার নতুন করে কাঠ কিনে এনে তারপরে এই যে এখানে মাচা তৈরি করবে। এই যে আমি ভিডিওতে যে পাশের বাসা যে একটা গার্ডেন দেখালাম, ওইভাবে কিন্তু আগে কখনোই পিছনের ব্যাকইয়ার্ডে আসতো না, কারণ পোকা ভয় পেত। কিন্তু আমি ওনাকে এমনভাবে এনকারেজ করেছি যে ওনাদের এখন এই ঘাসে ভরা ব্যাকইয়ার্ডটা অনেক সুন্দর করে ক্লিন করেছে। এই বছর আবার বাগান করারও প্রস্তুতি নিয়েছে। তো আপনারা চাইলে আমার মতো এরকম ছোট্ট জায়গাতেও অনেক সুন্দর করে যে কোনো বাগান করতে পারেন। আমি এই জন্য ভিডিওটা আপলোড করেছি সবাইকে এনকারেজ করার জন্য, যে ইচ্ছা থাকলে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ছোট্ট একটা ঘরে থেকেও সামনে ব্যালকনিতে কিংবা জানালার কার্নিশের মধ্যেও বাগান করা সম্ভব। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।